সম্মানিত দর্শক, শুভেচ্ছা। নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদের আমন্ত্রণ। আমি আজকে আছি মাসুদ ইমরান মান্নু আপনাদেরই সাথে। আমরা আজকে কথা বলবো বৈষম্য মুক্তি এবং ভোট এই বিষয় নিয়ে। কারণ বৈষম্য থেকে মুক্তি নেয়ার জন্যই আমরা এই দেশে একটি জুলাইয়ের গণ অভ্যুত্থান দেখেছি 2024-এ। এখন মনে হয় সময় চলে এসছে তার একটা ঠিকজি তৈরি করা, যে আমরা কতটুকু মুক্ত হলাম বা মুক্ত হওয়া সম্ভব কিনা। এই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব একজন জনবুদ্ধিজীবী, যাকে আপনারা সবাই চেনেন, অধ্যাপক আনু মোহাম্মদ। আমরা আনু মোহাম্মদের কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি এখন দেখতে পাবেন ইউটিউবে। তার নাম হচ্ছে নেক্সাস টেলিভিশন লাইভ, এবং ফেসবুকে সরাসরি দেখতে পাবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি। এই দুটোতে লগ ইন করলেই আপনারা সরাসরি আপনাদের ফোনে এবং নিজস্ব সকল ডিভাইসেই আপনারা দেখতে পাবেন। আমরা এখন চলে যাই যে আমরা আলাপের যে বিষয় তা হচ্ছে ভোট ও বৈষম্য মুক্তি। অধ্যাপক আনু মোহাম্মদ বাংলাদেশে যেহেতু তার মতামতের একটা বড় রকমের গুরুত্ব আছে, এবং উনি দীর্ঘ লড়াইয়ের ভিতর থেকে ওনার এই গুরুত্ব তৈরি করেছেন। আমরা যদি বলি যে এর আগে এখানে তেল, গ্যাস এবং বন্দর রক্ষা জাতীয় কমিটির উনি একসময় সদস্য সচিব ছিলেন, এবং ওনরা ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধচারণ করেছিলেন এবং সেই চুক্তি বাতিল করতে বাধ্য করেছিলেন, এবং তার নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। এই কথাটি আমি এই জন্য বললাম কারণ বাংলাদেশ এখন কতটা বৈষম্য মুক্ত হলো, এবং এই ভোটের ভিতর থেকে সেটা কতটা বৈষম্য মুক্তির দিকে এগিয়ে যাবে, এই প্রশ্নটা দিয়েই আমি শুরু করব আনু মোহাম্মদের সাথে। স্যার, আপনার কি মনে হয় আমরা কতটা এগোলাম বৈষম্য মুক্তির দিকে, আর আমাদের ভোট এটাকে আরো কতটা এগিয়ে নিতে পারবে? আসলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো প্রত্যাশাটা তৈরি হয়েছিল, এবং আমরা যদি দেখি এটা ঠিক, বাংলাদেশ তো গণ অভ্যুত্থানের দেশ। গণ অভ্যুত্থানের অনেকগুলো ঘটনা আছে, 69, 90, 2024, তিনটা হচ্ছে বড় জাতীয় গণ অভ্যুত্থান। এছাড়া গণ অভ্যুত্থানের আরও কিছু কিছু আছে, যেমন 52 সালে ভাষা আন্দোলনেও গণ অভ্যুত্থান হয়েছিল। আজকে যে ফেব্রুয়ারি মাসে আছি আমরা, এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই ভাষা আন্দোলনের বিজয় হয়েছিল। ফুলবাড়িতেও একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা বহুজাতিক কোম্পানিকে ওখান থেকে বিতরণ করা হয়েছে। এখনও তারা সেখানে চক্রান্ত অব্যাহত রেখেছে, কিন্তু জনপ্রতিরোধটা এখনও শক্তিশালী। তার আগে মাঝখানে ইয়াসমিন নামে একজনকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল পুলিশ কর্তৃক। দিনাজপুরেও একটা গণ অভ্যুত্থান হয়েছিল। এগুলো হচ্ছে মানে একটা স্থানীয় পর্যায়ে হয়েছে। আর জাতীয় পর্যায়ে যে গণ অভ্যুত্থান, সেখানে এই 24, 90 এবং 69, তিনটা গণ অভ্যুত্থানেই তিনটা শক্তিশালী সরকারকে উচ্ছেদ করা হয়েছে, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান পাকিস্তানের সময় ছিল 69, 90 সালে জেনারেল এরশাদ, এবং 24-এ হচ্ছে শেখ হাসিনা। তিনটাই অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল, তিনটাই অটোক্রেসির বিভিন্ন রকম চূড়ান্ত করেছে। তিনটার সময় আবার উন্নয়নের দশক ছিল, মানে উন্নয়নের অনেক রকম গল্প ছিল। তো আগের দুটোর সাথে এই 24-এর গণ অভ্যুত্থানে একটা বড় মানে মিল তো আছে অনেক কিছু। পার্থক্য হচ্ছে যে আগের দুটোতেই রাজনৈতিক ঘোষণাটা পরিষ্কার ছিল, রাজনৈতিক নেতৃত্বটা পরিষ্কার ছিল, জানা ছিল যে তারা কি চায়। 69-এ সেখানে বাংলাদেশের মানুষের যে জাতীয়ত নিপীড়ন বিরোধী লড়াই, জাতীয় মুক্তির সংগ্রাম, সেটার একটা ব্যাপার ছিল। সামরিক শাসনের অবসান, নির্বাচন, সাধারণ নির্বাচন। 90-এর ক্ষেত্রেও 3 জোটের রূপরেখা ছিল, সেটার মধ্যে দিয়ে হয়েছে। 24-এ এরকম কোনো সুনির্দিষ্ট ঘোষণা ছিল না। 24-এ এটা কোটা বিরোধী আন্দোলন বা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো সরকারের কারণেই।
কারণ সরকার সেই আন্দোলনটাকে দমন কিন্তু করতে গিয়ে আমি যদি বলি, আমি একটু থামিয়ে দিয়ে বলি স্যার, যে আপনারা যে মানে আপনারা একটা বড় মানে ফোরাম তৈরি করলেন, মানে যেটাকে আমরা চিনি গণতান্ত্রিক অধিকার কমিটি। এই কমিটি তো 13 দফা দাবির সামনে নিয়ে এসছে এবং সেটা তো আন্দোলনের পরপরই তারা নিয়ে এসছে, এবং সেই 13 দফা দাবি কি আসলে সরকার পর্যন্ত পৌঁছেছে? আর সেই 13 দফার মধ্য থেকে বৈষম্য মুক্তির পথে কি এগোনো যাবে? হ্যাঁ, সেটার পথেই যদি যাই, এভাবে কথাটা বলি যে সরকারের মানে নৃশংস হত্যাকাণ্ডের কারণেই এটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং একটা পর্যায়ে সকল স্তরের মানুষ এটাতে অংশগ্রহণ করে। এবং দ্রোহযাত্রার কথা আপনাদের মনে থাকবে, সেখানে সর্বস্তরের মানুষ এসছে। শিক্ষার্থী আন্দোলনটা এভাবে একটা জন আন্দোলন, গণ অভ্যুত্থানে পরিণত হলো। এবং সেই সময় দেয়ালে যে লেখাগুলো ছিল, মানে এইভাবে ঘোষণা ছিল না যে আমরা কি চাই, দেয়ালের মধ্যেই এইটা একটা আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে, প্রত্যাশাটা সেইখানে ছিল বৈষম্যহীন বাংলাদেশের একটা ছবি। যে বৈষম্যের কথা যদি আমরা বলি, এর মধ্যে শ্রেণী বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে। কিন্তু এই বৈষম্য, এই 4টা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে এই চারটারই বিরুদ্ধে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা দেয়ালগুলির মধ্যে প্রকাশিত হয়েছিল। সেই হিসেবে আমরা বলি যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা এই গণ অভ্যুত্থানে তৈরি হয়। মানে এই আমরা যদি বলি যে 13 দফা, যেটা গণ না, অধিকার কমিটি তারপরে যখন এই ঘটনাটা ঘটলো, তারপরে সরকার গঠিত হলো, 3 দিন ছিল না, সেগুলো তো আমরা ধরেন মানে তারপরে আমরা আমরা দেখেছি। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার কমিটি করলাম এবং গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে প্রথমে পরপরই সরকার গঠনের মাসখানেকের মধ্যেই আমরা আশুকরণীয় সরকারের কি কি আশুকরণীয় 13টা দফায় আমরা উপস্থিত করেছিলাম। তার মধ্যে জাতীয় ছিল, আন্তর্জাতিক ছিল। কিন্তু ওর ভিতর থেকে কি আপনি আপনার কি মনে হয় যে কোনো মানে একদম এরকম কোনো কি সূত্র আছে, যেই সূত্র বা তত্ত্ব ভেতর থেকে আমরা আসলে মানে পৃথিবীতে বা এরকম কোনো রাষ্ট্র ব্যবস্থা বা নিয়ন্ত্রণও আছে যে এটা ভোটের মধ্যে থেকে এরকম একটি বৈষম্যহীন সমাজ তৈরি করা গেছে? একটা হচ্ছে ভোটের দিকে যাচ্ছে, আরেকটা হচ্ছে ভোটের ভেতর থেকে যে এই বৈষম্য মুক্ত করার যে তত্ত্বায়ন, এবং আপনাদের যে 13 দফা, এগুলোর ভিতর থেকে আসলে পৌঁছানো সম্ভব? সেই 13 দফার মধ্যে আমরা যেগুলি বলেছিলাম সেগুলোর মধ্যে যেমন একটা এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপার ছিল। তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক নীতির মধ্যে যে সমস্ত নীতির কারণে বৈষম্য তৈরি হচ্ছে সেটা পরিবর্তনের কথা ছিল। নারী প্রশ্ন, তারপরে সংখ্যালঘু জাতি প্রশ্ন, সেই সমস্ত বিষয় ছিল। এই দাবিগুলো যেগুলো ছিল, আমরা সরকারের পরবর্তী এত মাসের যে ভূমিকা কিংবা অর্থনীতির যে গতিপথ, সরকারের ভূমিকা সহ যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখি গত 1.5 বছরে বৈষম্য বেড়েছে। মানে আর্থিক খাতে যদি দেখি, অর্থনৈতিকভাবে শ্রেণীগত বৈষম্য যেটা, সেটা বেড়েছে, দারিদ্র বেড়েছে। এবং এই সময়ে লিঙ্গীয় বৈষম্যের কথা যদি ধরেন, একটা নতুন ফিনোমেনাও তো বেড়েছে, যে মবক্রেসির মতো একটা বিষয়। সেটা তো এটা এই বৈষম্যের সাথে সম্পর্কিত ভাবে। তারপরে আমি যদি এটা কি মানে আপনি মনে করেন যে মানে বৈষম্য আছে বলেই মবক্রেসি বাড়ছে, নাকি এটা অর্গানাইজড ক্রাইম? না, সেটার কথা যদি এভাবে আনা যায় যে শ্রেণীগত বৈষম্যটা বেড়েছে। লিঙ্গীয় বৈষম্যের ক্ষেত্রে আমরা দেখি যে নারী এবং অন্যান্য লিঙ্গীয় বৈচিত্র্য যেগুলো আছে, সেটাকে সেই বৈষম্যকে টিকিয়ে রাখা এবং সেই বৈষম্য বাড়ানোর প্রবণতা আছে, হ্যারাসমেন্ট আছে, নানা রকম তাদের উপর আক্রমণ আছে। জাতিগত নিপীড়নের ব্যাপারটা কিছুমাত্র কমে নেই, বরঞ্চ নতুন করে নানা রকম আক্রমণ আসছে। তারপরে ধর্মীয় যে নিপীড়ন বৈষম্য, মানে যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের মধ্যে নিরাপত্তাহীনতা আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে, এবং অনেক জায়গায় আক্রমণ হয়েছে। এবং না, এর মধ্যে আরেকটা বলি, আরেকটা হচ্ছে যে ধর্মীয় সংখ্যাগুরু যারা, সংখ্যাগুরুর মধ্যেও দুর্বল অংশ যারা, মানে যারা ক্ষমতাবান না, যেমন মাজার বলি, বাউল বলি, কিংবা বিভিন্ন রকম দরবার বলি, এই ধরনের যারা আছে, তাদের উপর আক্রমণ হয়েছে। তার ফলে তার মানে কি? তার মানে আমি 4টা বলে আমি বোঝাতে চাচ্ছি যে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা বা যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের যাত্রাটা হয়েছে উল্টো। এবং মব ভায়োলেন্সের কথা যেটা বলছেন, মব সন্ত্রাস এই উল্টো যাত্রার একটা সঙ্গী, উল্টো যাত্রার একটা অংশ। তার মানে মব ভায়োলেন্সের মাধ্যমে
এই বৈষম্য বৃদ্ধির যে উপাদানগুলো, সেই উপাদানগুলো বাড়ানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করা, মানে বিশেষ করে অর্থনৈতিক একটা ভয় জায়গায়। দেখানো, তারপরে অনেক শিল্প কারখানা বন্ধ শিল্প হয়ে গেছে, কারখানা যে বন্ধ হলো, চাঁদাবাজি বিভিন্নভাবে চলেছে, নিয়োগ বাণিজ্য, আটক বাণিজ্য, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। তার মানে আমাদের 13 দফার কথা যদি বলেন গণতান্ত্রিক অধিকার কমিটি, সেইটার আশুকরণীয় হিসেবে আমরা যেগুলি বলেছিলাম ঠিক আছে সেগুলো তো স্যার। হয়নি। ওইখানে একটা জিনিস আমি বলি আপনাদের, এই যে 13 দফার একটা হচ্ছে গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা তৈরি ও জনমতের ভিত্তিতে তা চূড়ান্তকরণ। তাহলে আপনারা যেটা বললেন সেটা কিন্তু মানে এই সরকার করতে যাচ্ছে গণভোটের মাধ্যমে। আপনাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার কমিটি চেয়েছে 4 নম্বর দফাতে যে গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা তৈরি ও জনমতের ভিত্তিতে তা চূড়ান্ত রূপ। এখন এই জনমতের ভিত্তিতে যদি চূড়ান্ত রূপরেখা, সেটা তো আসলে গণভোট। এখন একটা বড় প্রশ্ন উঠেছে যে মানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা শাসক গোষ্ঠী, যেমন ধরেন আমি একটা লেখা দেখলাম বিডি নিউজে, একটা খুবই গুরুত্বপূর্ণ, সাইদ ইফতেখার আহমেদের, উনি কতগুলো প্রশ্ন তুলেছেন আপনার মানে পলিটিক্যাল সায়েন্টিস্টদের উদাহরণ দিয়ে সারা পৃথিবীর, এবং সেখানে উনি বলছেন যে এটা একটা মানে ম্যানেজ লেজিটিমেসি এক্সারসাইজ, মানে যেখানে উনি বলছেন যে এটা নিয়ন্ত্রিত একটা হাতিয়ার তৈরি করে। এবং আসলে পৃথিবীতে যতগুলো গণভোট হয়েছে সেটা আসলে আগে থেকেই নির্ধারণ করা হয়েছে এবং আসলে জনগণকে একরকম বাধ্য করা হয়েছে সেই মতের পক্ষে যাওয়ার জন্য, এটা বলা হচ্ছে। এবং আমরা আসলে পৃথিবীতে গণভোটের এমন কোনো নজির কি আছে যেটা দিয়ে আসলে এই জনমত যাচাই করা যায়, যেহেতু সরকার অলরেডি তার কর্মপরিকল্পনা ঠিক করে নিয়েছে এবং সরকারের নিজের যন্ত্রপাতি এবং যতগুলো রাজনৈতিক দলের তাদের যত যন্ত্রপাতি আছে সব কিছু ব্যবহার করা হচ্ছে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য। তার মানে কি, শেষ পর্যন্ত সে সকল মতামতকে নিয়ন্ত্রণ করার মধ্যে থেকে হচ্ছে। তাহলে যে জনমতের ভিত্তিতে আপনারা বলছেন এবং সরকার যে গণভোটের ব্যবস্থা করছে, মানে আপনার কাছে কি মনে হয়, আপনারাও কি এরকম একটি নিয়ন্ত্রিত মানে গণভোট এবং নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা বলছেন? জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার এই দফাটা আসছে আমরা 4 তারিখে 4 আগস্ট, মানে শেখ হাসিনার পতনের আগের দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে আমরা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছিলাম। সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখার মধ্যে এই দাবিটা ছিল। এবং এইটা হচ্ছে সংবিধান সংস্কারের জন্য অপরিহার্য একটা পথ, যে কোনো সংবিধান সংস্কার করতে গেলে জনমতটা যাচাই করতে হবে। এইটা যদি নিশ্চিত থাকে তাহলে সংবিধান যে কোনো সময় যে কোনোভাবে অগণতান্ত্রিক কিংবা সাম্প্রদায়িক রাস্তায় যে সংস্কারের প্রবণতা আমরা গত এত বছরে দেখলাম, সেটাকে কিছুটা চেক দেওয়া যাবে। সেই জন্য গণভোটটা গুরুত্বপূর্ণ। কিন্তু এইবারে যে গণভোটটা হচ্ছে সেই গণভোটের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিছু অসঙ্গতি আছে। অসঙ্গতির মধ্যে একটা হচ্ছে যে সংবিধান সংস্কার এবং যেভাবে জুলাই সনদটা করা হয়েছে সেটার একটা বড় সমস্যা হচ্ছে সেখানে ইতিহাস যেভাবে বর্ণনা করা হয়েছে সেটাই প্রশ্নবিদ্ধ। আমি মনে করি যে সেখানে ইতিহাসটা ঠিক আগের সরকারগুলোর মতো, যে সরকারের পছন্দ মতো একটা বয়ান তৈরি করা, খুবই খণ্ডিত অসম্পূর্ণ একটা ইতিহাস, এটা একটা সমস্যা। এরপরে হচ্ছে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলোর কি কি সংস্কার করা হবে সেটা যথাযথভাবে প্রশ্নগুলো মানে বোধগম্য আকারে এখন পর্যন্ত মানুষের সামনে উপস্থিত হয়নি। কিন্তু গণ অধিকার পরিষদ তাহলে এখনো পর্যন্ত নিয়ে প্রশ্ন তোলেনি। গণভোট নিয়ে কি গণ অধিকার পরিষদ প্রশ্ন তুলেছে? গণতান্ত্রিক অধিকার কমিটি, মানে গণতান্ত্রিক অধিকার কমিটি কি প্রশ্ন তুলেছে? না, এই প্রশ্নগুলো তো আলোচনা হচ্ছেই। এরপরে আরেকটা ভোট তো আর অল্প কয়েকদিন পর। না, তৃতীয় সমস্যাটা হচ্ছে যে যেভাবে হ্যাঁ এবং না বলা হচ্ছে, সেইখানে আমি মনে করি যে যদি হ্যাঁ নার পাশাপাশি আরেকটা থাকতো বুঝি না, তাইলে আমার মনে হয় বুঝি নাই সংখ্যাগরিষ্ঠ হতো। এরকম একটা অবস্থা হয়েছে। এবং সরকার এর মধ্যে যেভাবে প্রচার চালাচ্ছিল, এবং ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবগুলো ব্যাংকে বলেছে যে সিএসআর এর টাকা সেখানে দিতে, এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান তার মধ্যে যুক্ত হচ্ছে, এমনকি ইউজিসির মতো সরকারি প্রতিষ্ঠান তারা হচ্ছে নানা জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এটা আমরা গ্রহণযোগ্য মনে করি না। এইভাবে যে মিটিং করেছে সরকার, যেটা করতে পারতো, সরকারের দায়িত্ব ছিল এগুলিকে ব্যাখ্যা করা,
এবং এগুলোর যাতে মানুষজন মানুষজন এটা যদি সংবিধান সংস্কার মানুষের জন্য হয়, গণতান্ত্রিক রূপান্তরের জন্য হয়, তাহলে মানুষজন সেটা তো গ্রহণ করবে, তোমার তো বলতে হবে না। এবং বলার যে ভঙ্গিটা, যে তারা এক ধরনের সকল প্রতিষ্ঠান প্রশাসনকে এর জন্য যুক্ত করছে, এটার একটা বিপদ হচ্ছে যে তারা বলতে চায় যে আমরা তো হ্যাঁ ভোট করলে সংবিধান সংস্কার ইত্যাদি, কিন্তু যেভাবে প্রশাসনকে নিয়োগ করা হচ্ছে তাতে বিপদের জায়গাটা হচ্ছে যে হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য সমগ্র প্রশাসন যখন নিযুক্ত থাকবে, সেই প্রশাসন ভোট অন্যান্য ভোটের যে জায়গাগুলো সেগুলিকেও তারা প্রভাবিত করবে। তাহলে স্যার সেটা হচ্ছে একটা বিপজ্জনক আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন, ধরেন মানে গণতান্ত্রিক অধিকার কমিটি এটা কি ভেবেছে যে এই যে জনমতের ভিত্তিতে চূড়ান্তকরণ, সে জনমতে যদি না আসে, ধরেন এই গণভোটে না ভোট জয়যুক্ত হলো, তাহলে কি হবে? না ভোট জয়যুক্ত হলে তো আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থাকবে, মানে সংবিধান। কিন্তু এখানে একটা কথা আছে, আমি আপনার বিরতির পরে আমি হয়তো ব্যাখ্যা করতে পারবো। এইখানে যে পরিস্থিতিটা আছে যে জুলাই সনদ তো স্বাক্ষর করেছে অনেকগুলো দল, বিএনপি স্বাক্ষর করেছে, জামাত স্বাক্ষর করেছে, তারাই তো সংসদে যাবে। তো সংসদে গেলে তারা তো অঙ্গীকার করা আছে সংবিধান সংস্কারের ব্যাপারে, তো তাদের এই অঙ্গীকার তারা বাস্তবায়ন করবে না কেন? সেই বাস্তবায়নের জন্য তো তাদের গণভোট ছাড়াই তো তাদের উদ্যোগ নেওয়ার কথা সংবিধান সংস্কারের জন্য। এবং সেইখানে সমস্যাটা কোথায়? কিন্তু সমস্যা আমি দেখি না কিছু। না, এখানে কিন্তু স্যার একটা ব্যাপার আছে, যদিও এখন এনসিপি ক্রমান্বয়ে ছোট একটা দলে পরিণত হচ্ছে, কিন্তু যদি গণ অভ্যুত্থানের ভেতর থেকে তৈরি হয় একটা দল, সে কিন্তু সমঝোতা স্মারককে স্বাক্ষর করা নেই, কিন্তু হ্যাঁ ভোট দিতে বলছে। হ্যাঁ ভোট দিতে বলছে। এটা তো একটা স্ববিরোধী। এখন যেমন ধরেন যে মানে এরা যে মানে তাহলে যদি সংসদে গিয়ে করে তাহলে তো এই গণভোটের কোনো জরুরত নাই, এটা তো কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে যেহেতু এটা বিশাল আকারে স্বাক্ষর নেওয়া হলো, জুলাই সনদ ঘোষণা করা হলো, অঙ্গীকার করা হয়েছে, আবার মাঝখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট ছাড়া যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো সংস্কার করতে তারা অঙ্গীকারাবদ্ধ। সুতরাং এখানে গণভোট ছাড়াই তো তারা এই সংস্কার করার কথা। বরঞ্চ যেটা হয় যে সংবিধান সংস্কারের একটা প্রস্তাব চূড়ান্ত করার পরে তারপরে তারা সেটা গণভোটে দিতে পারে, সেইটা হচ্ছে যুক্তিযুক্ত হতো আর কি। এখন যেভাবে গণভোট হচ্ছে এটার মধ্যে আমি যে অসঙ্গতিগুলি বললাম, এই অসঙ্গতিগুলি কিন্তু এটার জন্য একটা মানে রেকর্ড হিসেবে ভালো না। কিন্তু স্যার হচ্ছে যে যেটা আমি একটা প্রশ্ন শুরুতেই করলাম যে ভোটের মাধ্যমে কি আসলে মানে আমি মানে এটা জানতে চাই যে ভোটের মাধ্যমে কি আসলে পৃথিবীতে কোথাও বৈষম্য মুক্তি আনা গেছে কিনা বা বৈষম্য মুক্ত করা গেছে কিনা, আর আমরা যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত করলাম সেইখানে আসলে এই ভোট কি সেই বন্দোবস্তের অংশ হয়ে আমাদের কাছে আসছে কিনা বা সেটা কোনো নতুন রূপান্তরে আমাদের নিবে কিনা, আমরা এই প্রশ্নটির উত্তর জানবো। কিন্তু আমরা একটা ছোট বিরতি নেব, তারপরে আমরা বিরতির পরে আবার ফিরে আসছি অধ্যাপক আনু মোহাম্মদের কাছে। সম্মানিত দর্শক, আমরা আবার ফিরে এলাম। আমরা যে প্রশ্নটা আনু মোহাম্মদকে করেছিলাম সেই প্রশ্নটার সাথে আরেকটা জিনিস যুক্ত করি, তা হচ্ছে স্ট্র্যাটেজিক এম্বিগুইটি। গণভোট আসলে এখন যেটা হচ্ছে এটাকে কি স্ট্র্যাটেজিক এম্বিগুইটি আমরা বলতে পারি? টার্ম একটা করা যায়, কিন্তু আমি মনে করি যে গণভোট যেভাবে হচ্ছে তার মধ্যে অসঙ্গতিগুলি আমি বললাম, কয়েকটা অসঙ্গতি আছে। তো সরকারের উচিত হবে না যে তারা জোর জবরদস্তি করা কিংবা প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করা, কারণ এটা শুধুমাত্র গণভোটের রায়কে প্রভাবিত করবে সেটা তো হইল, কিন্তু সেটা সাধারণ যে নির্বাচন সেই নির্বাচনকেও প্রভাবিত করবে। কারণ আমাদের এখানে প্রশাসনের অভ্যাসটা একটা তৈরি হয়েছে যে সরাসরি হস্তক্ষেপ করা এবং বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করা। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সমূহ সম্ভাবনা তৈরি হবে যদি প্রশাসন এই ধরনের কাজের মধ্যে যুক্ত থাকে। স্যার বলি, গতকালকে একজনের সাথে আলাপ হচ্ছিল, মানে নতুন যে দলটি তার একজন নেতা, উনি বলছিলেন যে হাত পা বেঁধে হলেও হ্যাঁ ভোট নিতে হবে না, এটা এবং সংসদ বসার পরে যে 180 দিনের বাধ্যবাধকতা, সেইখানে প্রয়োজন বোধে সবার হাত পা বেঁধে দেওয়া হবে। তাহলে এই যে হাত পা বেঁধে দেওয়ার যে ব্যাপার, এই যে জোর করা এবং ধরেন এটা বাধ্যবাধকতা তৈরি করা, এই বাধ্যবাধকতা কি আসলে গণতান্ত্রিক? না, এটা তো গণতান্ত্রিক রূপান্তরের ভাষা না, এটা হচ্ছে। দুই নম্বর হচ্ছে যে ধরেন যে কোনো শর্তে, যেমন ধরেন আপনি কি মনে করেন যে একটা বড় রাজনৈতিক দল, গত সরকারের যে দলটি, এই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, নির্বাচনে যেতে দেওয়া হয়নি, তাহলে কি আমরা বলতে পারবো যে এই নির্বাচন মানে সবার মানে
মানে সবার অংশগ্রহণের ভিতর থেকে হলো, মানে যেটা ধরেন ভোটার বা জনগণ যাকে ছুঁড়ে ফেলতে পারতো তার ভোট দেওয়ার ভিতর থেকে, কিন্তু জনগণ তো ছুঁড়ে ফেলার আগে এখন যে সরকারটি আছে তারাই ছুঁড়ে ফেলে দিয়েছেন। সেটার একটা পরিপ্রেক্ষিত আছে। ৭৫-এর 15ই আগস্ট শেখ মুজিব যে নৃশংস একটা হত্যাকাণ্ড হয়, তারপরে তো আওয়ামী লীগ কয়েক বছর ছিল না, মানে আওয়ামী লীগ ফিরে আসতে আসতে ৭৮-৭৯ হয়েছে। তাও নেতা অস্থায়ী নেতার অধীনে তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন করতে করতে ৭৯ সাল। এখন আবার তখন কিন্তু আওয়ামী লীগ ছিল ভিকটিম, সে নিপীড়িত, হত্যাকাণ্ডের শিকার। এখন আওয়ামী লীগ যে পরিস্থিতিটা, তাতে আওয়ামী লীগ একটা অত্যাচারী হিসেবে বিদায় হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আছে। এরকম একটা অবস্থায় এই নির্বাচনে এই একেবারে ইমিডিয়েটলি যে নির্বাচনটা হচ্ছে, মানে এটা একটা আয়রনি যে আওয়ামী লীগ 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত 3টা নির্বাচনে তারা অন্য দলগুলোকে নানানভাবে হয় একেবারেই উপস্থিত হইতে দেয় নাই, কিংবা পুরোপুরিভাবে অচল করে রেখেছে, মানে তাদেরকে নির্বাসনে পাঠানোর মতো। আওয়ামী লীগ এবার কিন্তু নিজেই সেটার ভিকটিম, এই পরিস্থিতির ভিকটিম। সুতরাং এই পরিস্থিতির কারণে এবং যে পরিপ্রেক্ষিতে তার পতন ঘটেছে, তাতে এই নির্বাচনেই তার আবার অংশগ্রহণ, এটা আসলে খুব স্বাভাবিক না। কিন্তু বিশেষত আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভূমিকা যদি এরকম থাকতো যে তারা স্বীকার করছে যে তাদের অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিংবা তারা এইটার জন্য অনুতপ্ত এবং তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে যারা এটার জন্য দায়ী তাদের বাদ দিয়ে তারা যদি আসার একটা পরিকল্পনা করত, তাহলে হয়তো কিছুটা গ্রহণযোগ্যতা পেত। কিন্তু ঠিক ওই একই অবস্থায় তাদের আবার ফিরে আসা, এটা একটা কঠিন। স্যার হচ্ছে যে যেমন আপনি বলছেন সাথে সাথে হচ্ছে না, অনেক পরে এসে নির্বাচনটা হচ্ছে, ততদিনে অন্তর্বর্তীকাল সরকারও কিন্তু অনেকগুলো বৈষম্য তৈরি করে ফেলেছে। এমনকি যেই কোটা বিরুদ্ধে আন্দোলন ছিল, এরা এসে আবার নতুন ধরনের কোটা উৎপন্ন করেছে, যেটা আমরা বলতে পারি জুলাইকে কেন্দ্র করে যে কোটা সিস্টেম, এটা হচ্ছে একটা। অতএব আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যে 1971-এর যারা মানে বিরোধী শক্তি, তারাও তো এখনো পর্যন্ত ক্ষমা চাননি। তো আর 2024-এর যে মানে শক্তি, তারাও ক্ষমা চাচ্ছেন না এবং তারা মনে করে না যে ভুল করেছেন। 71 ভুল, দুজনকে ক্ষমা চাইতে বাধ্য করা উচিত আসলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে স্যার, যে আবারও একটা পুরনো মানে আলোচনাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং জামাত ইসলামের আমির উনি বললেন যে নতুন ঘোষকের নাম বললেন। হ্যাঁ, এটা নিয়ে আপনার মতামত কি? মানে অলরেডি একটা তর্ক ছিলই, যেহেতু শেখ মুজিবুর রহমানের নাম আপনি বলেছেন, তারপরে জিয়াউর রহমান এটা নিয়ে একটা ঘোষণাকে দিয়েছেন, এটা একটা বড় তর্ক। এর মধ্যে আবার উনি এসে দেখলাম নতুন সার্টিফিকেট নিয়ে হাজির হলো, এটা নিয়ে আপনি কি মনে করেন? এটা জামাতে ইসলামের যে ভূমিকার মধ্যে কপটতা কিংবা এক ধরনের মানুষকে মানে লোক ঠকানো কিছু কথাবার্তা আছে এবং তাদের প্রবণতা আছে। 71-এর যুদ্ধাপরাধের সাথে তাদের যে সংযুক্তি দলগতভাবে, এই কথাটা তো ঠিকই যে পরে যারা জন্মগ্রহণ করেছে তারা তো 71-এর যুদ্ধাপরাধ করে নাই, কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতিকে যারা ধারণ করে কিংবা যুদ্ধাপরাধের যে দল, সেই দলের সেই সময়কার ভূমিকাকে যারা ডিফেন্ড করে, তারা তো একইভাবে অপরাধের সাথেই যুক্ত হয়ে যায়। তো সেই হিসেবে জামাতে ইসলামী এখনও যুদ্ধাপরাধের অংশীদার একটা দল, সেই হিসেবে তাদের ক্ষমাও, এটাও একটা মানে বাধ্যবাধকতা আছে তাদের। তবে এর মধ্যে যুদ্ধাপরাধী হিসেবে কিছু বিচার হয়েছে, সেটা একটা বলা যেতে পারে যে হ্যাঁ বিচার হয়েছে কিছু, কিন্তু জামাতে ইসলামী এখনও দলগতভাবে ক্ষমা প্রার্থনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই, অনুতপ্ত হয় নাই। সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য খুব ভালো ঘটনা। এই প্রসঙ্গে স্যার হচ্ছে আমি আসলে স্ক্রিনে একটা কার্টুন দেখাতে চাই। হ্যাঁ, এই যে কার্টুনটা চলে এসছে, এটা ভাইরাল হয়ে যাওয়া একটা কার্টুন সোশ্যাল মিডিয়াতে। মানে এখানে লেখা আছে যে ফ্যামিলি কার্ডের দিন শেষ, বেশ্যা কার্ডের বাংলাদেশ। তো এইটা নিয়ে আপনার মতামত জানতে চাই, কারণ এই যে বক্তব্যটা, কে মুক্তিযুদ্ধের ঘোষক, ওনার আগের মতামত, ওনার আল জাজিরাতে দেয়া সাক্ষাৎকার, এবং তারপরে এসে আবার উনি আবার নতুন একটি বক্তব্য দিলেন। এই 3টা বক্তব্যে নিয়ে আপনার মতামত কি? উনি কখন কেন এই বক্তব্যগুলো হাজির করছেন, যেগুলো অনেক আলোচনার কেন্দ্র তৈরি করছে? নারী বিষয়ে মানে এই যে এটা তো বললেন যে টুইটারে মানে এক্সে এটা বলেছেন, তারপরে বললেন যে এটা হ্যাক হয়েছে ইত্যাদি। ওটা যদি হ্যাক হওয়ার কথাটা যদি ঠিকও হয়,
ওই শব্দটা তিনি সেখানে বলেন নাই, এটা যদি ঠিকও হয়, তারপরেও এই কথাটা বলতে হবে যে নারী বিষয়ে তাদের যে অবস্থান সেটা আল জাজিরা সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলেছেন। এবং জামাতে ইসলামের আরেক নেতা কিছুদিন আগে এই শব্দটা ব্যবহার করেছে। এছাড়াও জামাতে ইসলামের অন্যান্য নেতার মুখেও আমি এই ধরনের কথাবার্তা অনেক আগেও শুনেছি। বিশ্ববিদ্যালয় সম্পর্কে, নারী সম্পর্কে তাদের এই যে দৃষ্টিভঙ্গি, এটা একটা ধারাবাহিকতা আছে। এইটা আমার মনে হয় যে এই ধরনের লোকজন যারা, মানে আমরা হেফাজতের 13 দফার কথাও জানি, এটার মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মেয়েদের লেখাপড়ারই বিরোধী, একটা গোষ্ঠী আছে যারা ক্লাস 4 পর্যন্ত রাজি, আরেকটা অংশ আছে ছেলেদের সাথে লেখাপড়া করাই যাবে না, তারা বাইরে বেরোতে পারবে না, খেলতে পারবে না, গান গাইতে পারবে না, কালচারাল কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে না, রাজনৈতিক নেতৃত্বে যেতে পারবে মানে এই সময় এসে রাজনৈতিক কথাগুলো কেন বলছে? না, মানে এর রাজনৈতিক আগে তো বলেননি, ভোটের না, আগে আগেও বলেছে, তাদের কাগজপত্রের মধ্যে আছে, এটা প্রসঙ্গক্রমে এবারে কিন্তু আসছে। ধরেন যে কিন্তু এইটা এই নারী প্রসঙ্গে তাদের এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমার কাছে মনে হয় যে এই যে শুধু জামাত না, জামাত ছাড়াও যারা সমচিন্তার যারা মানুষজন আছে, এবং সমাজের মধ্যে জামাতের বাইরের লোকজনেরও অনেকের মাথার মধ্যে আছে নারী সম্পর্কে এরকম চিন্তা যে নারী এরকম থাকা উচিত না, নেতৃত্বে যাওয়া উচিত না, এরকম আছে। এটা আমার মনে হয় যে তাদের মধ্যে নারী শক্তির যে একটা প্রবল দিক আছে, এটা সম্পর্কে তাদের মধ্যে একটা সাংঘাতিক ভীতি আছে। এটা ঘরের মধ্যেও তাদের আছে, আপনি তাদের খোঁজ নিয়ে দেখেন, বাইরেও আছে। তারা নারী শক্তির প্রতি সেই জন্য তারা সবসময় একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে, এবং সেইখানে ধর্মকে তারা ব্যবহার করে। এবং সেইটার এটার বিপদের জায়গাটা হচ্ছে যে অনেক নারীও এই চিন্তার অংশীদার, মানে এইরকম ভাবে চিন্তা করে, সেটাই তাদের শক্তির জায়গা। তখনই তারা এই ধরনের কথা বলে পার পেয়ে যেতে পারে, এবং দেখা যায় যে তাদেরই যারা সমর্থক, তারা অনেকে বলবে যে আপনি স্যার খুবই সাম্প্রতিক সময়ে একটা লেখা লিখেছেন ইস্তেহার নিয়ে, নির্বাচনী ইস্তেহার। তো আপনার কি মনে হয় যে এটা তার ইস্তেহার, বা বিএনপি যখন ফ্যামিলি কার্ড বলছে সেটা তার ইস্তেহারের একটা পার্ট, এবং ইস্তেহারের জায়গা থেকে এই দুটো অবস্থানকে আপনি তাদের এই দলীয় ইস্তেহারগুলো আমি সর্বজন কথা নামে একটা পত্রিকা সম্পাদনা করি, সেখানে এই সংখ্যায় 1996 সালে এবং 2008 সালের এই বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহার, তাদের প্রতিশ্রুতিগুলি ছিল, আমি দেখেছি। সেই প্রতিশ্রুতিগুলি দেখলে দেখবেন যে এরা তো ক্ষমতায় ছিল বিভিন্ন সময়। 2096 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, 2001 সালে জামাত যদিও বলে যে আমাদের কখনো দেখেন নাই, অন্যদের ক্ষমতায় দেখেছেন, আমাদের একটু সুযোগ দেন, ঠিক না। আসলে 1971 তো তারা ক্ষমতায় ছিলই, 2001 সালেও তারা ক্ষমতায় ছিল। তো এই 1996 সালে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারা বাস্তবায়নের ক্ষেত্রে কীরকম করেছে সেটা দেখলে দেখবেন যে ইশতেহারের মধ্যে একটা বড় অংশ থাকে বাগাড়ম্বর, একটা অংশ থাকে প্রতারণা, এবং একটা থাকে মিথ্যা প্রতিশ্রুতি থাকে। তো এর মধ্যে কতটা তারা বাস্তবায়ন করবে, তার মধ্যে থেকে আপনি তাদের ধরনটা বুঝতে পারবেন। সেই ধরনটা ইশতেহারে প্রকাশিত হয় যতটা, তার থেকে বেশি প্রকাশিত হয় তাদের যখন অফ দ্য রেকর্ড কথাবার্তা বলে কিংবা বক্তব্য রাখে, তখন প্রকাশিত হয়। তো জামাতে ইসলামী এখন যেমন আমি অনেকেই বলে জামাতে ইসলাম আমরা বদলে যাচ্ছি, আমরা আর এরকম নাই, ইত্যাদি ইত্যাদি, সেটা ইশতেহারের মধ্যেও এরকম তার একটা প্রভাব পাওয়া যাবে, ছাপ পাওয়া যাবে, কিন্তু বাস্তবে তারা কি অবস্থানে আছে সেটা তাদের অতীতের রেকর্ড এবং এখনকার তাদের যে অফ দ্য রেকর্ড কথাবার্তা সেগুলি থেকে বোঝা যায়। এবং সেগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ, তারা যেমন বলে যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করব, কিন্তু তাদের পুরো রাজনীতিটাই তো বৈষম্যবাদী রাজনীতি মতাদর্শের উপর দাঁড়ানো। হ্যাঁ, আমরা স্যার হচ্ছে যে একটা বিরতিতে যাব, কিন্তু বিরতি যাওয়ার আগে আপনার শুধু এক লাইন একটা কমেন্টস শুনতে চাই, এই যে ফ্যামিলি কার্ড ইস্যুটা নিয়ে বিএনপি যেটা ভোটে ব্যবহার করছে, এটা আপনি কিভাবে দেখছেন? ফ্যামিলি কার্ড, তারা যদি ফ্যামিলি কার্ডের মধ্যে যে সমস্ত তথ্যগুলো দরকার, যে সমস্ত তথ্য থাকলে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় এবং সারা দেশের মানুষের কার কি অবস্থা সেটা সম্পর্কে জেনে রাষ্ট্র যদি ওইভাবে পরিকল্পনা করতে চায়, মানে ফ্যামিলি কার্ড কতটা কাজে লাগবে এটা নির্ভর করবে এটা কতটা তারা সিরিয়াসলি নিচ্ছে। এবং আসলেও যারা বিপন্ন নিপীড়িত, মানে বেশিরভাগ মানুষ তো বঞ্চিত মানুষ, তাদেরকে রাষ্ট্রীয় পরিকল্পনার অধীনে আনার জন্য তারা কতটা সিরিয়াস, এটার উপরে নির্ভর করবে যে এটা আদৌ একটা কি ফাঁপা প্রতিশ্রুতি থাকবে নাকি এটা কোনো কার্যকর কিছু হবে। আমরা হচ্ছে এখন একটা বিরতিতে যাব, বিরতির পরে আমরা ফিরে আসব আরও দুটো বিষয় নিয়ে, যা আমি প্রথমে বলেছি। অধ্যাপক আনু মোহাম্মদ একজন জনবুদ্ধিজীবী হিসেবে
নিজে কতটা বৈষম্য নিজেই উৎপন্ন করেছেন জনপরিসরে, সেটা যেমন বুঝতে চাইব, একই সাথে বুঝতে চাইব একজন জনবুদ্ধিজীবী হিসেবে তিনি নিজে কতটা বৈষম্যের শিকার হয়েছেন জনপরিসরে, সেটাও আমরা বুঝতে চাইব। আমরা বিরতির পরে সেই প্রশ্ন নিয়ে হাজির হব তার কাছে। তার আগে একটা বিরতি নিচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আবার ফিরে এলাম। এবার আমরা চলে যাব জনবুদ্ধিজীবী হিসেবে আনু মোহাম্মদ জনপরিসরে কতটা বৈষম্য তৈরি করছেন এবং সেই বৈষম্যগুলো সম্পর্কে উনি নিজেই অবগত কিনা। প্রথম কথা হচ্ছে যে আনু মোহাম্মদ আগের সরকারের সময় এবং এর আগে যতগুলো সরকার ছিল যেই পরিমাণ বিরোধিতা করেছেন এবং তাদের সমালোচনা করেছেন, আনু মোহাম্মদ এখন অনেকটাই নীরব। এটা কে বলে? এটা ধরেন অনেকেই, মানে আপনার ধরেন আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়া, যেমন ডিপি ওয়ার্ল্ডের বিষয়টা নিয়ে, মানে বন্দর, একসময় তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ছিলেন, তাদের অনেক কর্মকাণ্ড ছিল, কিন্তু সেই কর্মকাণ্ড তো এখন আর জনপরিসরে এভাবে দেখা যায় না। তো সেইটা কেন দেখা যায় না? আর তখন আপনারা যতটা সরব ছিলেন, এমনকি মানে সেই মানে রামপালের যে বিদ্যুৎ প্ল্যান্ট করা, সেইটা, এগুলো নিয়ে যেই পরিমাণ সরব ছিলেন, কিন্তু এখন আর সেই সরব দেখা যাচ্ছে না। এবং এই কারণে মানুষ মনে করে যে ডিপি ওয়ার্ল্ডের যখন চুক্তিটা হলো তখনও আপনি ওই পরিমাণ সক্রিয় না বা সরব না। এটা আসলে মানুষজন কি দেখে, কোথায় দেখে? এখন একটা প্রথম তথ্যটা হচ্ছে, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আমি সদস্য সচিব ছিলাম এবং সেই সদস্য সচিব হিসেবে ফুলবাড়ি আন্দোলন, রামপাল আন্দোলন, টাটার যে প্রকল্প সেটা নিয়ে, তারপর বন্দর রক্ষা আন্দোলন, সেই সমস্ত আন্দোলনে আমি অনেকের সাথে একসাথে কাজ করেছি। 2020 সালে আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিই। সুতরাং 2020 সালের পরে আওয়ামী লীগ আমলেও 4 বছর আমি এই দায়িত্বে ছিলাম না। সুতরাং ওই 4 বছরেও আওয়ামী লীগের সময়ও জাতীয় কমিটির দিক থেকে তেমন কোনো কর্মসূচি ছিল না। কাজে এটা কোনো নতুন না যে জাতীয় কমিটির কর্মসূচি নাই এখন, এটা গত 5 বছর ধরেই নাই। দ্বিতীয়ত, ডিপি ওয়ার্ল্ডের চুক্তি এবং অন্যান্য চুক্তি, এটা কিন্তু 2023 সাল থেকে শুরু হয়েছে কাজ। 23 সাল থেকে শেখ হাসিনার সময়ে যতদিন ছিল তার মধ্যেও আমরা কথাটা তুলেছিলাম। এই সরকার যখন স্বাক্ষর করতে যাচ্ছে চুক্তি, তখন আমাদের দিক থেকে, মানে আমার দিক থেকে যদি বলি, আমি ব্যক্তিগত দিক থেকে এর মধ্যে অনেকগুলো লেখা লিখেছি, আমি অনেকগুলো সভা সমাবেশ করেছি। গতকালও একটা সমাবেশ ছিল, গতকাল সমাবেশেও এই চুক্তির বিরোধিতা করেছি এবং সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি যে এই সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা এবং বিশেষ সহকারীর মুখোশ পরিয়ে কিছু বিদেশি কোম্পানির লবিস্টদের নিয়ে এসছেন এবং যারা এই রকম সর্বনাশা চুক্তি করতে যাচ্ছে এবং যে চুক্তি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ধরে বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে থাকবে কিংবা বিপদ তৈরি করবে, সেই চুক্তি তো অন্তর্বর্তী সরকার স্বাক্ষর করতে পারে না, তাও নির্বাচনের কয়েকদিন আগে। এবং সেই জন্য আমি বলেছি যে পরবর্তী নির্বাচনে যারা আসবে তাদের দায়িত্ব হবে অন্তর্বর্তী সরকারের উপরে শ্বেতপত্র প্রকাশ করা, তারা কি কি অপরাধ করেছে সেটার উপরে, এবং যারা এটার সাথে দায়ী তারা যেন কোনো মতেই বিদেশে পালাতে না পারে, তারা যেন বিদেশে যেতে না পারে সেটা নিশ্চিত করা। এটা গতকালকার সমাবেশের কথা। সুতরাং এইটা আমি আমার সাধ্যমতো, মানে এটা তো চুক্তি হয়ে গেছে, মানে না চুক্তি হয়নি, এখনো চুক্তি হয়নি, না চুক্তি হওয়ার প্রসেসের মধ্যে দিয়ে আন্দোলন হচ্ছে। আমি চট্টগ্রামেও গেছি, চট্টগ্রামের শ্রমিকদের সাথেও কাজ করেছি। এটা যারা বলে তারা হয় জানে না যে আমি কি কি করছি। আমার কাজগুলো তো পত্র পত্রিকায় আছে। তারপরে এইটা ধরেন যারা ইউটিউব সারাক্ষণ দেখে, সংবাদপত্র পড়ে না, তাদের কাছে আমি তো ইউটিউবার, একজন ইউটিউবার তো আপনার উপরে, হ্যাঁ আমি তো ইউটিউবার না, সুতরাং আমার ইউটিউবে যদি আমাকে খোঁজা হয় তাহলে হয়তো পাবে না না, কিন্তু একজন খুবই মানে প্রথিতযশা ইউটিউবার, মানে হয়তো বা একসময় ইতিহাস ওনার নামও বড় করে লেখা হবে যে এত বড় ইনফ্লুয়েন্স উনি তৈরি করতে পারেন। উনি তো খুবই খ্যাপা দেখলাম আপনার নানা কর্মকাণ্ড নিয়ে। না, খ্যাপা তো আমার উপরে কে খ্যাপা না, সেটা ধরেন আওয়ামী লীগ সরকার, এখন যেমন আওয়ামী লীগ মনে করে যে, বলে যে আমরাই তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছি, সর্বনাশ করেছি, আবার যারা এখন ক্ষমতায় আছে তারা আমাদেরকে আওয়ামী দোসর বলে। এগুলি তো ধরেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যারাই অন্যায় করবে তাদের একটু গায়ে লাগবে,
কিন্তু এবং যারা কিন্তু স্যার অন্যায়কারী হচ্ছে কিংবা এই যে বিদেশি কোম্পানি, কিন্তু স্যার এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরেন একজন জনপরিসরের বুদ্ধিজীবী হিসেবে ধরেন আপনি কার সাথে বসবেন, কার সাথে কথা বলবেন, মানে কারণ অনেকের জন্যই তো আপনি খুবই আদর্শ, খুবই ভালো আদর্শ। মানে আমি অনেককে ব্যক্তিগতভাবেও খুবই বিমর্ষ হয়ে যেতে দেখেছি, খুবই ক্ষুব্ধ হতে দেখেছি যে আপনি একটি ইউটিউব চ্যানেলে একটি বিতর্কিত, মানে আমাদের এইখানে যেহেতু মানে আমরা বলি যে গত জুলাই অভ্যুত্থানের আগের যে শক্তিটা, যেই শক্তিকে ফেলে আমরা অভ্যুত্থান করতে পেরেছি, যেই অভ্যুত্থান আপনি নিজে একজন সক্রিয় মানে মানে মানুষ এবং নেতা, তো সেইখান থেকে আপনি কেন ওরকম একটি মানে চ্যানেলে কথা বলতে বসলেন এবং আপনার উপস্থাপক এবং যিনি মানে সহকারী আলোচক ছিলেন দুজনই খুবই বিতর্কিত ছিলেন? সুলতানা রহমানের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো আপনি কেন এরকম একটি চ্যানেলে বসলেন? আপনার এটা যুক্তি কি ছিল? আমার জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, তাদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল না, কিন্তু আমি বুঝতাম যে তারা আওয়ামী লীগের পক্ষে আর্গুমেন্ট করবে এবং তারা অনেকবার অনুরোধ করার পরে আমি গেছি এই কারণে যে আওয়ামী লীগের দিক থেকে যে সমস্ত আর্গুমেন্টগুলি করা হয় সেগুলির উত্তরও তো দেওয়া উচিত, এবং সেই হিসাবে আমি গেছি এখানে, এবং আমার যা বক্তব্য এখানে ছিল সেই বক্তব্যের যারা বলছেন যে বসা ঠিক হয় নাই সে তাদের অনুভূতির প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু এরকম আলোচনায় তো যেতে হবে, কথা বলতে হবে না, তাদের আর্গুমেন্টের উত্তর তো দিতে হবে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সবসময় না যাওয়াই ভালো। তো অনেকবার অনুরোধ করার পরে আমি গেছি, আর আমার সহ আলোচক যার কথা বললেন তার সম্পর্কে আমার পরিষ্কার ধারণা ছিল না, এবং তিনি যে থাকবেন সেটাও কথা ছিল না, কথা ছিল আমার এককভাবে আমার বক্তব্য রাখার। ও, তার মানে হচ্ছে যে আপনাকে না জানিয়ে আরেকজনকে যুক্ত না করা জানিয়ে হয়েছে। আরেকজনকে আনা তাহলে হয়েছে। আপনি কুইট করে ফেলতেন। সেটা একটা নাটকীয়তা হয় আর কি, তা আমি মনে হবে যে আমি তাকে ভয় পেয়ে চলে যাচ্ছি, তো সেটাও তো একটা তাদের একটা প্রচারের বাহন হইতো যে আমাকে ভয় পেয়ে চলে গেছে, মানে তো কারণ সেইখানে তাদেরকে মোকাবেলা করা ছাড়া আমার উপায় ছিল না কোনো। এটা তো জানেন স্যার যে অনেক অনেক মানুষ আপনাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, এবং আমাদের অনেক বন্ধুরাই মানে তারা, এবং আপনি আন্দোলন এত পরপরই মানে বেশি দিন হয়নি তখনই আপনি এদের চ্যানেলে না, বসে, এদের চ্যানেলে আলোচনা করা মানে তো আর তাদের কথা অনুসারী হওয়া না, মানে সেটা তো যেই অর্থে ধরেন এখন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না, এগুলো আসলে ওরকম এক ধরনের মানে হয়তোবা সামনে আস্তে আস্তে এগুলো নর্মালাইজ হয়ে যাবে, কিন্তু তখন আসলে এটা খুবই ক্ষতর উপরে ছিল, মানে যেটা সম্ভবত হ্যাঁ এটা বলা যেতে পারে যে হ্যাঁ আপনি হয়তোবা মানে তাদের সম্পর্কে জানতেন না। না, ওই লোক আসারই কথা ছিল না, ওই লোক ওইখানে আসার কথা, আমার একই বক্তব্য রাখার কথা ছিল। এবং সুলতানার সাথে আমার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের ঢাকা জাহাঙ্গীরনগরে যখন যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হচ্ছিল, এবং সেই আন্দোলনে এই সুলতানা, তারপরে আরও যারা পরবর্তীকালে অনেকে আওয়ামী লীগের হয়ে গেছে তারাও সেই সময় আন্দোলন, সেই সময় থেকে যোগাযোগ, তো সেই হিসেবে অনেকবার অনুরোধ করার পরে আমার মনে হয়েছে যে ঠিক আছে, তাদের যে আর্গুমেন্ট, তাদের যে প্রশ্ন, সেগুলোর উত্তর আমি দেই যাতে একটা অডিয়েন্সের কাছে যায়, কিন্তু ওইখানে যে আরেকজন লোক থাকবে সেটা আমার জানা ছিল না। ঠিক আছে। আর এখন আরেকটা ব্যাপার আছে স্যার, সেটা হচ্ছে যে মানে মানে ওই একই ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে বিস্তর মানুষ লিখছে, তো যেমন ধরেন দেশের বাইরে থেকে প্রচুর লিখছে, এবং বিশেষ করে আওয়ামী লীগ মনোভাবাপন্ন মানুষরা বারবারই এগুলো লিখছে, এবং তারা সেখান থেকে বলছে যে এখন মানে অধ্যাপক আনু মোহাম্মদ কোথায়, এখন এটা বলছেন না কেন বা এটা দেখছেন না কেন, যেমন মানে সম্ভবত সবচেয়ে বড় বাজেট তৈরি করা হয়েছে এবং আমাদের জিডিপি অনেক নিচে নেমে গেছে, হ্যাঁ, তারা বলছে যে এটা নিয়ে বলছে না কেন, এই যে পরিকল্পনাহীনতার কথা ঘটছে, বা যেমন ধরেন যে মানে শুধুমাত্র ভারত বিরোধিতা করতে হবে বলেই ধরেন বিশ্বকাপ খেলতে গেল না বাংলাদেশ, মানে আমরা ধারণাই করতে পারি সকল মানে প্লেয়ারদের মন খারাপ, সবারই মন খারাপ, তো এইটাকে আপনি কিভাবে দেখেন? এক হচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলেছেন কিনা আমি খুঁজেছি কিন্তু আমি খুঁজে পাইনি। এটা যারা বলে যে এটা বলছেন না কেন, সব বিষয়ে তো আর আমি কথা আওয়ামী লীগের সময় বলিনি, আওয়ামী লীগের সময় তো কথা বলতে গেলে তো প্রতিদিনই কথা বলতে হতো, সব বিষয়ে তো আর কথা বলা যায় না, আর সব বিষয়ে আমার এক্সপার্টিজও নাই, তো যে সমস্ত বিষয়ে আমার বলার দায়িত্ব মনে করি সেগুলি আমি এখন, যদি কেউ বলে যে এই অর্থনীতি কিংবা এই যে বৈষম্য কিংবা সরকারের বিভিন্ন ধরনের জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, এই সমস্ত বিষয়ে তারা এমনি খোঁজ করলেই পাবে যে আমি কি বলছি। দ্বিতীয়ত আওয়ামী লীগের লোকজনের এখন যেটা হয়েছে যে আগে যেগুলি তারা দেখতেন না
সেগুলি এখন দেখছেন। যেমন ধরেন ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি তাদের কাছে যদি জাতীয় স্বার্থবিরোধী এখন মনে হচ্ছে, এই জাতীয় স্বার্থবিরোধী চুক্তির ধারা তো শেখ হাসিনা শুরু করেছিলেন। তখন তো তারা এটা দেখেন বলতে হবে 23 সালে যে শুরু করেছিলেন শেখ হাসিনা, এটা তখন তো তারা দেখেন নাই। তখন তো তারা এখানে যে সমস্ত এই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের কোম্পানির সাথে যে সমস্ত চুক্তির তৎপরতা শেখ হাসিনা চালিয়েছিলেন, সেগুলি তারা দেখেন। তখন যেগুলি দেখেন না, এগুলি তাদের চোখে পড়ছে এবং সেই জন্য মনে হচ্ছে কেন কথা বলছে না, কথা বলছে না। এবং তখন তারা বলতেন যে কেন আপনারা কথা বলেন এত বেশি, সব কিছুতে বিরোধিতা করেন কেন। এখন তারা বলছেন যে কথা বলছেন, মানে এটা একটা অদ্ভুত পরিস্থিতি। যদি তারা আসলেই মনে করেন যে এটা জাতীয় স্বার্থ বিরোধী, তাহলে এটা তারা আগে যদি নাও বলে থাকেন, এখন তারা বলতে পারেন, আরো ভালো করে বলতে পারেন এবং তারা এগুলি নিয়ে কাজ করতে পারেন। কিন্তু এইগুলি অভিযোগগুলি বেশিরভাগই হচ্ছে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে, অপরাধী হিসেবে তারা গণ্য করে। সেই হিসেবে একটা খোঁচানো কিংবা একটা কুৎসা করা কিংবা আক্রমণ করা, এই সমস্ত। তারপর আমরা হচ্ছে স্যার এখন একটা বিরতিতে যাব, কিন্তু বিরতি থেকে ফেরার পরে আমরা যেখানে যেতে চাই আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভোটের রাজনীতির ভিতর থেকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের এবং নতুন বাংলাদেশ নির্মাণের যে নতুন বন্দোবস্তের কথা ভাবা হচ্ছিল বা সংস্কারের যে বন্দোবস্তের কথা ভাবা হচ্ছিল, সেই জায়গায় আসলে এই ভোটের যে নানা ধরনের জোট তৈরি হচ্ছে এবং জোটের ভিতরে ভাঙন তৈরি হচ্ছে, সেইখানে কি আসলে নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে নাকি পুরনো ব্যবস্থারই আবার মানে প্রদর্শন হচ্ছে, সেইটা আমরা জানতে চাইব। কিন্তু আমরা তার আগে নিয়ে নিচ্ছি একটি বিরতি। ফিরে এলাম আবার। ভোটের জোট কতটা বৈষম্য মুক্তির দিকে আমাদের নিয়ে যাবে নাকি পুনরাবৃত্তি, যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরের জন্য যদি সংক্ষেপে বলি যে আসলে একটা আমাদের বৈষম্যহীনের যে বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটা বাস্তবায়ন করার জন্য যে ধরনের সামাজিক রাজনৈতিক মতাদর্শিক শক্তি দরকার, সেটা সমাজে এখনো তৈরি হয় নাই। তার ফলে যে সমস্ত ভোট কিংবা ইত্যাদি ধরে যে সমস্ত জোট দেখছি, সেই সমস্ত জোট থেকে আমরা বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করতে পারবো এরকম প্রত্যাশা আমি করি না। আমি যেটা করি, অন্তত ন্যূনতম যদি তারা গণতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানকে তৈরি করতে পারে, সেটাও একটা ইতিবাচক হবে। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের পথে যাত্রা করার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে। যেমন স্যার হচ্ছে যে যদি আমরা বলি যে যারা মার্কসিস্ট মানে রাজনীতি করেন বা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত, তাদের নিজেদের যে জোট, তারা যখন একটি বড় দলের সাথে বিএনপির সাথে জোটভুক্ত হলো, তখন মিত্ররাই শত্রুতে পরিণত হলো। ঢাকার একটি আসনে আমরা এখন দেখছি যে দুই মিত্র এখন শত্রুর ভূমিকায় নেমেছেন। এইটা কি আপনার জন্য কাম্য বা আপনার কাছে কি মনে হয়? না, এগুলো তো নিজেদের মধ্যে সমন্বয় কিংবা বোঝাপড়া কিংবা নির্বাচনের মাঠে যাওয়ার জন্য প্রস্তুতির অভাবের থেকে এটা হয়েছে। তো সেগুলি তো একটা আছে, কিন্তু সামগ্রিকভাবে যে শক্তি জুলাই আন্দোলন তো তারা হাতে হাত ধরে দীর্ঘ সময় ধরে যে সামাজিক রাজনৈতিক শক্তিটা আমাদের দরকার বৈষম্যহীন বাংলাদেশে, সেটার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে এবং ছাড় দেয়ার সামনে আরো অনেক মোকাবেলা করতে হবে এবং আমাদের আরো অনেক কাজ করতে হবে। মতাদর্শিক ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক কাজ করতে হবে। আচ্ছা, এবার ফিরে আসি স্যার, সেটা হচ্ছে যে জনপরিসরের বুদ্ধিজীবী হিসেবে জনপরিসর দ্বারা আপনি কতটা বৈষম্যের শিকার হলেন? যেমন ধরেন যে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে জুলাই আন্দোলনে মানে দ্রোহযাত্রা একটা খুব বড় ঘটনা, 2 আগস্ট যেটা হয়েছিল, সেই দ্রোহযাত্রায় আমিও উপস্থিত ছিলাম। 1971 মুক্তিযুদ্ধ নিয়ে যেই তর্কটা এসছে, এখন জুলাই নিয়েও সেই তর্কটা সামনে চলে এসেছে যে কে প্রথম ঘোষণা করলেন যে 2 আগস্ট ঘোষণা হলো দ্রোহযাত্রায় নাকি 3 আগস্ট হলো শহীদ মিনারে। ইতিহাসটা তো লেখা হচ্ছে নানাভাবে এবং যার যত গলায় জোর বা মানুষ বেশি তারা সেইভাবে বলছে। এর একটি বড় অন্যতম অংশ আপনি, যিনি এখন আমাদের সাথে আছেন, তো আপনার মতামত কি? কারণ এই মুহূর্তে আমরা যেমন মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এদের মতামত জানতে পারছি না, কিন্তু আপনার মতামত আমরা জানতে পারছি। শেখ হাসিনার পদত্যাগের দাবিটা কিন্তু আমাদের সমাজে বা রাজনীতিতে অনেকদিন ধরেই ছিল,
কিন্তু এই আন্দোলন, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যেভাবে হচ্ছিল, সেখানে একটা বড় সমাবেশ, বড় দ্রোহযাত্রা, সেটা 2 তারিখ হয়েছিল এবং 2 তারিখ সেখানে শেখ হাসিনার পদত্যাগের দাবিটা উত্থাপিত হয়। তারপরে 3 তারিখ শহীদ মিনারে আবার উত্থাপিত হয়। তো এগুলি আমরা যদি দেখি যে বাম জোট কিন্তু 16ই জুলাই তারা সমাবেশ করে পদত্যাগের দাবি করেছে। সুতরাং এই দাবিগুলো অনর্থক। এইটা আমি মনে করি যে একটা ধারাবাহিকতা ছিল আন্দোলনের মধ্যে, এবং সেখানে যেখানে যতটুকু হয়েছে ইতিহাসে সেটাকেই ঠিকভাবে রাখা উচিত। এটা শুধু শুধু জোর জবরদস্তি করার তো কোনো মানে হয় না। এই বিতর্কটা কি আপনি ব্যক্তিগতভাবে আক্রান্ত বোধ করেছেন কিনা? এইটাতে আমার কাছে একটু হাসি পায় আর কি। কিংবা ইতিহাস তো ইচ্ছা করলে জোর জবরদস্তি করে পাল্টানো যায় না। আমরা এখন যাব আরেকটা বৈষম্যের কাছে। অনেক অনেক ফটোকার্ড তৈরি হয় এবং যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়, এবং এটা নানা জনের নামে নানাভাবে যারা ইনফ্লুয়েন্সিয়াল চরিত্র তাদেরকে নিয়ে তৈরি হয়। যেমন একটা ফটোকার্ড হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এরকম আপনার নামে অনেক অনেক ফটোকার্ড হয়। না, এটা তো একেবারেই পুরাটাই মিথ্যাচার। এটা একটা অদ্ভুত পরিস্থিতি যে ধরেন এখানে সূত্র ইত্তেফাক বলা আছে, আমি ইত্তেফাকের কাছে জবাব দিয়ে চেয়েছি, কোনো জবাব পাইনি। কিন্তু ইত্তেফাকের সাথে কেউ কেউ বলছেন যে ইত্তেফাকে ওইটা ওঠে নাই। তো এই ধরনের কথা আমরা বুঝতে কিছুই ভুল করিনি। আমরা যা কিছু করেছি, শেখ হাসিনার শৈশবময় শাসনামলের অত্যাচার, সম্পদ পাচার, দুর্নীতি, স্বৈরশাসনের বিরুদ্ধিতা করে এটা আমাদের দায়িত্ব ছিল, সেটা আমরা করেছি। এবং তারপরে এখন যে সরকার এসছে, অন্তর্বর্তী সরকার, সেইখানে আমরা যে অন্যায়গুলো দেখছি, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা দেখছি, সেখানেও আমরা এটার সমালোচনা করছি, বিরোধিতা করছি। সুতরাং এখানে বুঝতে কোনো ভুল হওয়ার কিছু নাই। দেশের ক্ষতি যেটা হচ্ছে এখন, সেটা একটা ধারাবাহিকতার মধ্যে আছে। বলা যায় যে দেশের ক্ষতি করার জন্য যে এখন সরকার যে ভূমিকা পালন করছে, সেটা আগে সরকারগুলোর এবং শেখ হাসিনা সরকারের যে সময়ে যে ভূমিকা ছিল তার ধারাবাহিকতা চলছে। সুতরাং আমাদেরও আন্দোলনের ধারাবাহিকতা রাখতে হবে, প্রতিরোধের ধারাবাহিকতাটা রাখতে হবে। কিন্তু তার মানে হচ্ছে কি, এটা তো এক ধরনের, এবং আমি এই যে কার্ডটা দেখালেন, এই ধরনের অনেক কুৎসা, আক্রমণ, এগুলো অনলাইনে আমি শিকার হই এবং অনেক কিছু আমি দেখতেও চাই না, কারণ এটা আসলে অনেকের উপরে খুব মানসিক চাপ তৈরি করে। এবং আমি বুঝতে পারি যে অনেক মানুষ যে বসে যায় এবং এটাই তাদের লক্ষ্য থাকে যে এদেরকে আক্রমণ করে তাদেরকে কিভাবে বসিয়ে ফেলা যায়। এবং সে আক্রমণ তো কোনো রকম আপনি ওইটা তো উচ্চারণ করা যাবে না, এমন সব শব্দ তারা ব্যবহার, এবং না মেয়েরা বিশেষত, নারীদের উপরে, নারী অনেক নারী যে বসে যায়, এটা তো বুঝতে পারি আমি যে কিভাবে বসে, যেখানে আমার পক্ষে এটা মানে সাইবার বুলিং এর শিকার। সেক্ষেত্রে কি আপনি কি আহ্বান জানাতে চান মানে দর্শকদের উদ্দেশ্যে? না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেগুলো দেখবেন, যে প্রচারগুলো দেখবেন, সেটা একটু যাচাই বাছাই করে দেখবেন। কিংবা ধরেন আমার ব্যাপারে যদি কোনো কুৎসা বা কোনো ধরনের বক্তব্য আসে, আমার সম্পর্কে আমি যা বলি বা যা লিখি সেগুলো তো অনলাইনে পাওয়া যায়। সুতরাং আমি যেগুলি বলি নাই, যেগুলি লিখি নাই, সেগুলি আমার নামে কেউ যদি চালায়, সেটা বোঝাই যাবে যে এটা দূরভূষণ দিয়ে আছে এবং একটা বড় ধরনের রাজনৈতিক অসততা আছে। তো সেটাকে প্রতিরোধ করা শুধু আমার ব্যাপার না, এটা যে কারো ব্যাপারে, মেয়েদের ক্ষেত্রে আরো বেশি। এটার বিরুদ্ধে আমি মনে করি যে সকলের দিক থেকে প্রতিরোধ থাকা উচিত। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ, জনপরিসরের জনবুদ্ধিজীবী। আমরা বৈষম্য নিয়ে কথা বললাম, বৈষম্য মুক্তির কথা ভাবলাম, এবং ভোটের মাধ্যমে এই বৈষম্য মুক্ত হবে কিনা তা এখনো আমরা নিশ্চিত না, তবে লড়াইটা চলবে। আমরা আজকের মতো আমাদের চলমানের আলোচনা আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন ইউটিউবে এবং নেক্সাস টিভি ডিজিটালের মানে ফেসবুক পেজে। আপনারা সেখানে গেলেই এটা বারবার দেখতে পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।